নর্থ কোরিয়ার মিলিটারি প্যারেডের হইচই আর স্লোগানের মধ্যে এই অদ্ভুত পরিবেশে এক তরুণী মৃদু হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি কোনো সাধারণ নারী নন, তিনি কিম ইয়ো জং, নর্থ কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উনের একমাত্র ছোট বোন। কিন্তু এই নিষ্পাপ মুখের আড়ালেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর পরিচয়। দুনিয়া তাকে বিশ্বের সবথেকে বিপজ্জনক নারী হিসেবেই চেনে। এটা শুধু সমালোচকদের কথা নয়, বরং বিশেষজ্ঞদের মতে কিম ইয়ো জংকে কোনোভাবেই হালকাভাবে নেওয়া উচিত নয়। আজ আমরা নর্থ কোরিয়ার এই বন্ধ দুনিয়ার ভেতরে উকি দিয়ে দেখব কিভাবে এই নারী নীরবে ক্ষমতার এক জাল বুনেছেন। এমন এক নারী যিনি প্রয়োজনে নির্মমভাবে আঘাত হানতে পারেন, আবার নিজের হাসি দিয়ে শত্রুকেও বিভ্রান্ত করতে জানেন। কেন আজ বিশ্ব তাকে ইতিহাসের সবথেকে বিপজ্জনক নারীদের একজন বলতে বাধ্য, সেই গল্পই জানবো আজকের ভিডিওতে। বন্ধুরা, কিম ইয়ো জং এর জন্ম প্রায় 1987 সালের দিকে পিয়ংইয়ংয়ে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের মতে তার জন্ম 26শে সেপ্টেম্বর 1989 সালে। আবার দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞরা তাকে 1987 সালে জন্মগ্রহণকারী বলে মনে করেন। সঠিক জন্ম তারিখ কেউই নিশ্চিতভাবে বলতে না পারলেও এটা নিশ্চিত যে তিনি নর্থ কোরিয়ার সাবেক স্বৈরশাসক কিম জং ইলের সবথেকে ছোট মেয়ে এবং বর্তমান নেতা কিম জং উনের বোন। তাদের মা কো ইয়ং হে 3 সন্তানের জন্ম দেন। বড় ভাই কিম জং চল রাজনীতিতে আগ্রহী নন, তিনি সঙ্গীত প্রেমী এবং নিজের জগতেই থাকতে পছন্দ করেন। দ্বিতীয় জন হচ্ছে কিম জং উন, যিনি আজ নর্থ কোরিয়ার মুখ। আর তৃতীয় ব্যক্তি হচ্ছে কিম ইয়ো জং, দুই ভাইয়ের আদরের ছোট বোন। কিম ইয়ো জং তার শৈশব কাটিয়েছেন পিয়ংইয়ং এর একটি প্রাইভেট কম্পাউন্ডে বিলাসবহুল পরিবেশে, তবে তাকে কখনোই জনসম্মুখে আনা হয়নি। প্রথমবার তিনি বিশ্ববাসীর সামনে আসেন 2011 সালে, যখন বাবার জানাজায় ভাইয়ের পাশে তাকে দেখা যায়। তখন পর্যন্ত কেউই তাকে চিনত না, কিন্তু যারা বুঝতে পেরেছিল তাদের জন্য এটি ছিল একটি বড় ইঙ্গিত। তিনি ক্ষমতার অভ্যন্তরীণ বৃত্তে প্রবেশ করেছেন। এরপর কিম ইয়ো জং সবসময় তার ভাইয়ের একজন বিশ্বস্ত সহযোগী হিসেবে পাশে থেকেছেন। কিম জং উন যখন তার শাসনের পথে বাধা হয়ে দাঁড়ানো প্রতিটি প্রতিবন্ধকতা নির্মমভাবে সরিয়ে দিতে শুরু করেন, তখন প্রতিটি মিটিং ও অনুষ্ঠানে কিম ইয়ো জংকে তার পাশে দেখা যেত। কখনো তিনি গুরুত্বপূর্ণ ফাইল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতেন, আবার কখনো ভাইয়ের পাশে অ্যাস্ট্রে ধরে থাকতেন, যাতে তার চেইন স্মোকার ভাইয়ের কোনো অসুবিধা না হয়। বিশ্ব তখন তাকে শুধু একজন সহকারী হিসেবে দেখেছিল, একজন বোন যে তার ভাইকে সাহায্য করছে। কিন্তু বাস্তবতা ছিল অনেক বেশি ভয়ঙ্কর। এই সম্পর্কের প্রকৃত শক্তি বোঝার জন্য আমাদের কিছু বছর পেছনে যেতে হবে। 1990-এর দশকে কিম জং ইল তার সন্তানদের ইউরোপে পাঠান উন্নত শিক্ষার জন্য। 1996 সালে কিম ইয়ো জংকে সুইজারল্যান্ডের বার্ন শহরে একটি স্কুলে পাঠানো হয়, যেখানে তিনি ভুয়া পরিচয়ে পড়াশোনা করতেন। কিছুদিন পর তার সঙ্গে যোগ দেন কিম জং উন। তারা দুজন একই স্কুলে পড়তেন এবং দুজনই ভুয়া নামে নিবন্ধিত ছিলেন। কিম জং উনের নাম ছিল পাকুন এবং কিম ইয়ো জং এর নাম ছিল পাক মি হিয়াং। সুইজারল্যান্ডে তারা সাধারণ কোরিয়ান শিশু হিসেবে পরিচিত ছিল, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। তারা একটি সাধারণ অ্যাপার্টমেন্টে থাকলেও সেটি সবসময় নর্থ কোরিয়ান কর্মকর্তাদের নজরদারিতে থাকত। তাদের সাথে আত্মীয় স্বজন এবং আন্ডার কভার বডিগার্ডদের একটি দলও থাকত। অন্যদিকে কিম ইয়ো জং তখনও কঠোর নিরাপত্তার মধ্যে থাকতেন। বছরের পর বছর তারা সাধারণ কোরিয়ান শিশুদের মতো অভিনয় করলেও তাদের পেছনে কাজ করছিল পুরো রাষ্ট্রযন্ত্র। 2000 সালে কিম ইয়ো জং নর্থ কোরিয়ায় ফিরে আসেন। 2007 সালে তিনি পিয়ংইয়ং এর কিম ইল সাং বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে ডিগ্রি অর্জন করেন এবং একই বছর ওয়ার্কার্স পার্টিতে একটি জুনিয়র পদ লাভ করেন। 2011 সালে বাবার জানাজায় প্রথমবারে তাকে দেখা যায় এবং এর পরপরই 2012 সালে তাকে ন্যাশনাল ডিফেন্স কমিশনে ট্যুর ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হয়। এটি কোনো সাধারণ পদ ছিল না। তার দায়িত্ব ছিল তার ভাইয়ের সমস্ত ভ্রমণ পরিকল্পনা করা, কোথায় যাবেন, কোন পথে যাবেন, কখন যাবেন, সঙ্গে কি কি থাকবে, সবকিছুই তিনি নিয়ন্ত্রণ করতেন। তখন তার বয়স ছিল মাত্র 23 বছর। এমনকি কিম জং উনের নিরাপত্তা ব্যবস্থাও তিনি পরিকল্পনা করতেন। 2014 সালে প্রথমবারের মতো নর্থ কোরিয়ায় রাষ্ট্রীয় মিডিয়া আনুষ্ঠানিকভাবে কিম ইয়ো জং এর নাম প্রকাশ করে, যখন তাকে ওয়ার্কার্স পার্টির প্রোপাগান্ডা অ্যান্ড অ্যাজিটেশন ডিপার্টমেন্টের ভাইস ডিরেক্টর করা হয়। যদিও এটি একটি মিডিয়া বিভাগ, এর আসল কাজ হলো প্রচারণা চালানো এবং জনগণের সামনে নেতার একটি নির্দিষ্ট ভাবমূর্তি তৈরি করা। 1 বছরের মধ্যেই তিনি নীরবে এই বিভাগের প্রকৃত ক্ষমতাধর ব্যক্তি হয়ে ওঠেন। কাগজে কলমে হয়তো অন্য কেউ উচ্চ পদে ছিল, কিন্তু বাস্তবে নিয়ন্ত্রণ ছিল পুরো কিম ইয়ো জং এর হাতেই। প্রোপাগান্ডা প্রধানের পদ পাওয়ার পর কিম ইয়ো জং কার্যত ক্ষমতার কেন্দ্রে পৌঁছে যান। নর্থ কোরিয়ার মতো পুরুষতান্ত্রিক রাষ্ট্রে একজন নারী এমন উচ্চ পদে ওঠা সত্যি বিস্ময়কর ছিল। প্রোপাগান্ডা মেশিনের নিয়ন্ত্রণ হাতে নিয়ে তিনি তার ভাই
কিম জং উনের ব্যক্তিত্বকে তাদের দাদা কিম ইল সাংয়ের মতো শক্তিশালী ও প্রভাবশালী করে তুলতে কাজ করেন। এই সময় নর্থ কোরিয়ায় যে দমনপীড়ন চলছিল তার জন্য কিম ইও জংকে কিম জং উনের মতোই দায়ী মনে করা হয়। ধীরে ধীরে এমন ধারণা তৈরি হয় যে তিনি সুপ্রিম লিডারের চেয়েও বেশি প্রভাবশালী। 2017 সালে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ তার নাম নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করে। 2018 সালের ফেব্রুয়ারিতে তিনি বিশ্ব মঞ্চে আলোচনায় আসেন যখন উইন্টার অলিম্পিক্স উপলক্ষে দক্ষিণ কোরিয়ায় সফর করেন। 1953 সালে কোরিয়ান যুদ্ধের পর এই প্রথম নর্থ কোরিয়ার শাসক পরিবারের কোনো সদস্য দক্ষিণ কোরিয়ার মাটিতে পা রাখেন। ঐতিহাসিক এই মুহূর্তে কিম জং উনের পরিবর্তে তার বোনকেই পাঠানো হয়। বিশেষ বিমান যখন পিয়ংচাংয়ে অবতরণ করে তখন তা বিশ্ব মিডিয়ার জন্য ছিল এক বিস্ময়কর দৃশ্য। সেখানে কিম ইও জং শত্রুতার মাঝেও বন্ধুত্বের অভিনয় করেন এবং তার হাসি সবার নজর কেড়ে নেয়। তিনি নর্থ কোরিয়ায় একটি নরম বন্ধুত্বপূর্ণ ইমেজ তুলে ধরেন, দক্ষিণ কোরিয়ার নেতাদের সঙ্গে ডিনার করেন এবং ভাইয়ের একটি গোপন চিঠিও পৌঁছে দেন। এতে বিশ্বজুড়ে একটি বার্তা যায়, সম্ভবত দুই দেশের বৈরিতা শেষ হতে চলেছে। তবে বিশেষজ্ঞদের মতে এটি ছিল একটি কৌশল বা প্রোপাগান্ডার অংশ। এরপর 2018-19 সালে তিনি তার ভাইয়ের সঙ্গে প্রতিটি গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইনের সঙ্গে ঐতিহাসিক বৈঠক হোক বা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনাই হোক, সবখানে তিনি ছায়ার মতো কিম জং উনের পাশে ছিলেন। তার লক্ষ্য ছিল প্রতিটি ছবি ও সংবাদে তার ভাইয়ের ইতিবাচক ভাবমূর্তি নিশ্চিত করা। কিন্তু 2019 সালের শেষের দিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা ব্যর্থ হলে এর দায় কিছুটা তার উপরে পড়ে এবং তাকে নীরবে পলিট ব্যুরো থেকে সরিয়ে দেওয়া হয়। তখন অনেকেই ভেবেছিল তার উত্থান বুঝি শেষ, কিন্তু সেটি ছিল ঝড়ের আগের নীরবতা। 2020 সালের এপ্রিলে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়। কিম জং উন হঠাৎ জনসম্মুখে আসা বন্ধ করে দেন। বিশ্বজুড়ে গুজব ছড়িয়ে পড়ে যে তিনি হয়তো মারা গেছেন। এই অনিশ্চয়তার মাঝে প্রথমবারের মতো কিম ইও জং এর নামে একটি শক্তিশালী বিবৃতি প্রকাশিত হয়। সেখানে তিনি দক্ষিণ কোরিয়াকে ভয়ে কাঁপা একটি কুকুরের সঙ্গে তুলনা করেন। এটি শুধু একটি হুমকি ছিল না, বরং স্পষ্ট বার্তা ছিল, যদি ভাই না থাকেন তবে তিনি ক্ষমতা গ্রহণের জন্য প্রস্তুত। কয়েক সপ্তাহ পরে কিম জং উন আবারও প্রকাশ্যে আসেন এবং কিম ইও জংকে আগের চেয়েও বেশি ক্ষমতা দিয়ে পলিট ব্যুরোতে পুনর্বহাল করা হয়। এতেই প্রমাণ হয় তিনি কেবল উপদেষ্টা নন, বরং এই শাসন ব্যবস্থার প্রকৃত আয়রন লেডি। নর্থ কোরিয়ায় ক্ষমতার পথ প্রায় রক্তাক্ত, আর কিম ইও জংকে এই নির্মম খেলার দক্ষ খেলোয়াড় হিসেবে দেখা হয়। 2013 সালে কিম জং উন তার চাচা জং সং থাকেকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মৃত্যুদণ্ড দিলে ধারণা করা হয় এই সিদ্ধান্তে কিম ইও জং এর ভূমিকা ছিল। একইভাবে 2017 সালে কিম জং উনের সৎ ভাই কিম জং নামকে মালয়েশিয়ার একটি বিমানবন্দরে বিষ প্রয়োগে হত্যা করা হয়, যার পেছনেও নর্থ কোরিয়ান শাসনের সংশ্লিষ্টতা নিয়ে বিশ্বে ব্যাপক আলোচনা হয়। এমনকি সাম্প্রতিক রিপোর্টে বলা হয় কিছু উচ্চপদস্থ কর্মকর্তাকে শুধুমাত্র কিম ইও জং এর সামনে যথাসময়ে সম্মান প্রদর্শন না করার কারণে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। 2020 সালের জুনে তার নির্দেশে নর্থ এবং সাউথ কোরিয়ায় যৌথ লিয়াজো অফিস ভবন বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়, যা দুই দেশের সম্পর্কের শেষ আসার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছিল। কিম ইও জং শুধু সিদ্ধান্তই নেন না, তার ভাষা অত্যন্ত কঠোর। যারা নর্থ কোরিয়া থেকে পালিয়ে গেছে তাদের তিনি অত্যন্ত অপমানজনক ভাষায় আক্রমণ করেন এবং কঠোর শাস্তির হুমকি দেন। তার রাগ শুধু দেশের ভেতরেই সীমাবদ্ধ নয়। 2023 সালে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ভবিষ্যৎহীন বৃদ্ধ বলে মন্তব্য করেন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে আমেরিকার ক্ষুধার্ত কুকুর বলে আখ্যা দেন। তার এই ভাষা প্রমাণ করে তিনি কোনো পুরুষ একনায়কের থেকে কম নন, বরং রাগের সময় আরো তীব্র হয়ে ওঠেন। বর্তমানে কিম ইও জংকে নর্থ কোরিয়ার আনুষ্ঠানিক দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে বিবেচনা করা হয়। তিনি দেশের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থার সদস্য এবং তার ভাইয়ের সঙ্গে মিলেই দেশ পরিচালনা করেন। আনুষ্ঠানিকভাবে তিনি প্রোপাগান্ডা প্রধান হলেও প্রতিটি গুরুত্বপূর্ণ নীতি ও সিদ্ধান্তে তার গভীর প্রভাব রয়েছে। সাম্প্রতিক সময়ে তিনি তার ভাইয়ের পক্ষ থেকে অন্তত 40টিরও বেশি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন, যা আগে শুধুমাত্র সুপ্রিম লিডাররাই দিতেন। এতে বোঝা যায় তিনি এখন নিজেই দেশের মুখপাত্রে পরিণত হয়েছেন। অনেক বিশেষজ্ঞ তাকে নর্থ কোরিয়ার ভবিষ্যৎ নারী একনায়ক বলে আখ্যা দেন। বিশেষজ্ঞদের মতে যদি কিম জং উনের কিছু হয় তাহলে ক্ষমতা প্রথমেই কিম ইও জং এর হাতে যাবে। নর্থ কোরিয়া থেকে পালিয়ে যাওয়া কূটনীতিক থে ইয়ং হোয়ের মতে কিম জং উন হঠাৎ মারা গেলে নিয়ম অনুযায়ী নেতৃত্ব কিম ইও জংই গ্রহণ করবেন, কারণ এখনো পর্যন্ত তার কোনো প্রাপ্তবয়স্ক উত্তরসূরি নেই, তাই ভবিষ্যতে ক্ষমতার পালা তারই। তবে প্রশ্ন হচ্ছে তিনি কতটা বিপজ্জনক তা নয়, বরং প্রশ্নটি হচ্ছে যদি কিম জং উন না থাকেন তাহলে কি বিশ্ব প্রথমবারের মতো একজন নারী একনায়কের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত?